সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এলাহি নওয়াজ খান সাজু, সাবেক সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু সংবাদপত্রের উল্লেখযোগ্য সংবাদগুলো দেখে নিই। প্রথম আলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোটের বিধান ফিরল, পঞ্চদশ সংশোধনী। 3 দশক আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল, 2011 সালে তা বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনা হয়। ফরাসি সৌরভ ছড়িয়ে সেমিতে ফ্রান্স, বিশ্বকাপ 2026। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসে মৃত্যু বেড়ে 29। আমার দেশ, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট। পঞ্চদশ সংশোধনী আপিলে ঐতিহাসিক রায়, পাহাড় ধসে 2 জেলায় মৃত্যুর মিছিল। দৈনিক ইত্তেফাক, পাহাড় ধসে আরও 8 জন নিহত। বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণকে অভ্যাসে পরিণত করতে হবে, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সমকাল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার পথ খুলল, পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায় বহাল। দ্বিতীয় দফা হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব ইরানের, চিরনিদ্রায় আলী খোমেনি। যুগান্তর, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক দরকার, মেজর জেনারেল HRM রোকনউদ্দিন হোসেন। তিনি মনে হয় খুব সুন্দর একটি মন্তব্য কলাম তাদের। পাহাড় ধসে প্রাণ গেল আরও 7 জনের। মানব জমিন, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বসতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠ, ঢল ও পাহাড় ধসে 5 দিনে 33 মৃত্যু, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোট। আসুন সবুজ বসতি গড়ি, প্রধানমন্ত্রীর আহ্বান। বাংলাদেশ প্রতিদিন, তত্ত্বাবধায়ক গণভোট বহাল। LDC থেকে উত্তরণ, সময় বাড়াতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল। দেশ রূপান্তর, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে মাসাদের সমাহিত খামেনি। নয়া দিগন্ত, সংবিধানে তত্ত্বাবধায়ক ও গণভোট, পঞ্চদশ সংশোধনীর রায় বহাল। সুইস ফুটবলে তুর্কি বিপ্লব, এটি কি তবে সেরা বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে প্রতিবেদন। ব্যাংক লুটেরাদের সম্পদ উদ্ধারের দীর্ঘসূত্রতা। দৈনিক ইনকিলাব, দেশের 20 জেলায় বন্যা, আসুন দেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলি, তারেক রহমান। গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বণিক বার্তা, সড়ক উন্নয়ন কাজে ধীরগতি, ক্ষতির মুখে সিলেটের পর্যটন, বাণিজ্য ও শিল্পায়ন। ইরানে 170 লক্ষ বস্তুতে মার্কিন হামলায় নিহত 14, উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। ডেইলি স্টার, মালয়েশিয়ার লেবার মার্কেট, ওল্ড ঘোস্ট হান্ট, নিউ রিক্রুটমেন্ট পুশ। ওয়াটার লগিং ইন ঢাকা, ফ্রেশ ট্রেন lays bare gaps in drainage system. 15th Amendment caretaker government referendum restored. মোটা দাগে এই ছিল আজকের সংবাদ। দেখা যাচ্ছে যে হাইকোর্টের যে রায়টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, যেটি আসলে বাতিল হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, এবং সেটি থেকেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানান ধরনের প্রশ্ন শুরু হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার কারণে সংবিধানে তো সংশোধন আনতে হবে। এবং আপনাকে বলি যে দুর্ভাগ্যজনক এক জাতির হিসাবে আমরা আছি। একটা জিনিস আমরা করি, আবার নিজেরাই সেটা বাতিল করি। আপনার যদি মনে থাকে যে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা শুরু করেছিল কিন্তু জামাত ইসলাম, পরে এসে যুক্ত হয় আওয়ামী লীগ, এবং এক পর্যায়ে তারা উভয় দল সংসদ থেকে পদত্যাগ করেছিলেন, এবং কিন্তু তারা সংসদে পদত্যাগ করে আবার এই তত্ত্বাবধায়ক সরকার দাবি করছিলেন, যেটা সাংবিধানিকভাবে করা অসম্ভব ছিল। যার ফলে তৎকালীন বিএনপি সরকার একটা নির্বাচন দেয় ফেব্রুয়ারিতে, এবং সেই নির্বাচনে নিঃসন্দেহে বিরোধী দল বয়কট করে। বিরোধী দল ছিল না, তাই ওরা 2/3 মেজরিটি কিংবা তার থেকে বেশি হয়েছিল। সেই সংবিধানে, সেই সংসদ তত্ত্বাবধায়ক সরকার পাশ করে, এবং আমি ছিলাম সেই সংসদে, মনে আছে। তারপরে এটা পাশ করার পরে
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের সাফল্য তাদের। আবার ঠিক সেই একই ব্যক্তি 2011-তে এসে বা সেই দল ক্ষমতা এসে আবার তত্ত্বাবধায়ক সরকার সেটাকে বাতিল করেছে, আবার ফিরে এবং এই বাতিল করেছে। এবং বাতিল করার পরে যে গত 15 বছর যে 3টা নির্বাচন হয়েছে একতরফা এক পেশে, এবং যেখানে 2টা নির্বাচনে তো বিরোধী দল অংশগ্রহণ করে নাই, তো এই সিচুয়েশনের সব পক্ষেরই একটা যে যারা বিরোধী দল, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে আর কখনোই একটা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। এবং আবার এটা হয়েছে, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্যে, এবং বারবার গণতন্ত্র এখানে ব্যাহত হচ্ছে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধান সংশোধনের জন্য এখানে বিএনপির 2/3 মেজরিটি আছে, কোনো অসুবিধা হবে না, যেগুলি যা যা করার দরকার সেটা তারা করতে পারবে। সুতরাং আশা করি যে আগামীতে আমাদের দেশে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র, এখানে একটা জিনিস বলে রাখায়, শুধু একটা জিনিস আমাদের বলে রাখা দরকার যে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়াটাই গণতান্ত্রিক ব্যবস্থা স্ট্রেনথেন হলো তা প্রমাণ হয় না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কীভাবে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে সেই দৃষ্টান্ত সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে। সুতরাং আমাদের দরকার যে নির্বাচিত সরকার যাতে কখনোই ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, এটার একটা ব্যবস্থা আমাদের দেশে দরকার। এবং আমরা বলি যদিও এটা, কিন্তু মূলত মানসিকতা না হলে আসলে সেটা করা সম্ভব না। আপনি যেটি বলছিলেন যে 2/3 মেজরিটি রয়েছে, ফ্যাসিস্ট যেন না হয়ে ওঠে এটি একটি আকাঙ্ক্ষা দেশের মানুষের, কিন্তু 2/3 মেজরিটি থাকার কারণে তো সংবিধান সংশোধনের পুরো ক্ষমতাই বিএনপির হাতে রয়েছে, এবং বিএনপিও যদি তার মতো করে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তাহলে তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে বিএনপির অভিজ্ঞতা, বিএনপি নিজেই এই তত্ত্বাবধায়ক সরকার না থাকার জন্যে তারা সবচেয়ে ভুক্তভোগী। তারপরে যদি বিএনপি সেই একই ব্যবস্থা যেটা ফ্যাসিজম সৃষ্টি করে তা নিজের মাপে যদি করে, তাহলে এটা ঐতিহাসিক আরেকটা ভুল হবে। তা আমি আশা করি যে বিএনপি সেটা করবে না, কারণ তারা এই ব্যবস্থা না থাকার জন্য সব থেকে বেশি নিপীড়নের শিকার হচ্ছে তারা। তত্ত্বাবধায়ক সরকারের যে কাঠামোটি ছিল 2006 সালে সেটি নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে, কারণ সাবেক প্রধান বিচারপতিদের নিয়োগ বিষয়ে যেহেতু তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতেন, সেটি নিয়ে আসলে তখন যে সংকটটি শুরু হয়েছিল, কে প্রধান বিচারপতি থাকবেন সেটি নিয়ে, প্রধান বিচারপতি না থাকলে আসলে কে তত্ত্বাবধায়ক সরকারকে নেতৃত্ব দেবেন, সেই জায়গাগুলো নিয়েই তো 2006 সালে সংকট শুরু হয়েছিল, এবং তার ফলে একটি 111 আসলো দেশে, এবং এরপরে তো আমাদের নির্বাচন ব্যবস্থা পুরোটাই প্রশ্নবিদ্ধ হলো। না, এইগুলি তো আসলে প্রশ্ন তো করা হয়েছে, এটা ডিজাইন। বাংলাদেশ আপনি দেখবেন যে সবসময় একটা ডিজাইন অনুসারে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলে। এখানে ফ্রি আর ফেয়ার ব্যাপারগুলি থাকে না কখনোই, যে খুব সাদামাটাভাবে আমরা দেখার চেষ্টা করি, কিন্তু এর পিছনে আপনার 111 হওয়ার কোনো কারণই ছিল না। কেন হলো 111? একটা অভিসন্ধির থেকে 111 হয়েছে, এবং 111-এর অবধারিত পরিণত হচ্ছে আওয়ামী লীগের আশা, ক্ষমতায় আসা, এবং এটাকে একটা দীর্ঘ 15 বছরের একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করা, এবং এটা অভিসন্ধিমূলক একটা ঘটনা। আর একটা হলো যে আমরা দেখেছি যতবারই যে হেরে যায় সেই বলে যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিংবা কারচুপির মধ্যে এইটা, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে আমাদের ইলেকশন কমিশনটাকে আসলে আমাদের ঠিক করতে হবে। কারণ হলো যে আপনি দেখেন যে আমাদের রিটার্নিং অফিসার হচ্ছে যে ডিসি সাহেবরা, হ্যাঁ, যার ফলে যে কোনো পার্টি, যে কোনো সরকার ওই টিসির উপর প্রভাব বিস্তার করে নির্বাচন ইলেকশন রেজাল্টকে টোটালি চেঞ্জ করে দিতে পারে, আপনি একদম পরিপূর্ণ চেঞ্জ করে দিতে পারে। আপনি ধরেন ইন্ডিয়াতে ইদানিংকালে এটা নিয়ে যথেষ্ট কথা হচ্ছে, কিন্তু এর আগে যেটা ছিল যে আপনি সমস্ত রিটার্নিং অফিসার ইলেকশন কমিশনারই ছিল, ইন্ডিয়াতে আছে, যার ফলে এটা আপনি ইলেকশনের 8 দিন 10 দিন পর রেজাল্ট হওয়ার পরেও এটা নিয়ে কিন্তু কথাবার্তা খুব কম হয়। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে যতবারই ইলেকশন করবেন এটা হয়, এই কারণে হয় যে ইলেকশন কমিশনের কর্মকর্তারা না থাকেন না, রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন। এই সব জায়গাগুলি আসলে আমাদেরকে যদি সত্যিকার অর্থে আমরা এটা নির্বাচন কমিশন তো আইনগতভাবে যথেষ্ট শক্তিশালী আমাদের দেশে, শক্তিশালী, কিন্তু আমরা যদি তাদের কার্যকলাপ দেখি, আপনার সবশেষ জাতীয় নির্বাচনের আগে আমরা দেখেছি ইলেকশন কমিশনকে মানে তার রিটার্নিং অফিসার তারই লোক হইতে হবে, এবং এরকম একটা
যারা ইলেকশন কমিশনে যাবেন, গোড়ার থেকে একটা বিশেষ ক্যাডার তো ইলেকশন কমিশনে যাবেন, যেমন করে পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পুলিশে যায়, সেভাবেই তাদেরই কর্মকর্তা হয়ে তারা বেড়ে উঠবেন। তো এইরকম সিস্টেমটা যদি থাকে তাহলে এই সন্দেহের জায়গাটা খুব কম থাকবে। ডিসিকে যেভাবে প্রভাব বিস্তার করা যায় বা ইনফ্লুয়েন্স করা যায় এবং সেই অনুসারে তারা কাজ করেন, সেটাই আরও বিতর্ক সৃষ্টি করে। সুতরাং আমাদেরকে অবশ্যই রাজনৈতিক দলগুলির সদিচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই কি না, রাজনীতিবিদদের সিদ্ধান্তটা নিতে হবে। এবং তারা যদি সত্যিকার অর্থে কোনো অভিসন্ধি না থাকে, সেটা যদি সিনসিয়ারলি যদি সব জিনিসগুলি একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গঠন করতে চায়, তাহলে মানে কোনোটাই সমস্যা না, সবগুলোই স্মুথলি হতে পারে। মানে আমি আবার একটু পিছনে ফিরে যাই, মানে সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল, সেটিও তো হয়নি, যেটি বিএনপির ইশতেহারে ছিল, 31 দফার প্রথম দফাই এটি ছিল, সেটি তো হয়নি। সুতরাং একটা কাঙ্ক্ষিত সংস্কারের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার হবে, এটি আসলে আমরা কিভাবে ভাবতে পারি? আপনি একটা জিনিস, এই সরকার তো কেবল আপনার 4 মাস হলো, বুঝি এরকম হলো, আমাদের অনেক কিছু হয় নাই। যেমন তো আপনার সংবিধান সংস্কার বলেন, তারপরে জুলাই সনদ বলেন, এবং তখন বিএনপি থেকে বলা হয়েছে যে আমরা এগুলিকে আরও সুন্দরভাবে সামনে উপস্থাপন করব। আমাদের দেখতে হবে, যদি না করে তাহলে তো এটা একটা ঐতিহাসিক ভুল হবে, এবং এটার খেসারতও কিন্তু দিতে হবে। কারণ আপনি জনগণের সামনে যেমন জুলাই সনদ আপনি প্রকাশ্যে সমস্ত লোকের সামনে কিন্তু অঙ্গীকারবদ্ধ এটাকে বাস্তবায়ন করার, লাইভ প্রোগ্রামে সবাই দেখছে যে আপনি এটা সই করছেন। আপনি যদি এখন না করেন তাহলে কিন্তু জাতি আপনাকে কিন্তু সহজেই ছেড়ে দেবে না। জি, আমরা একটু পাহাড় ধসের দিকে যাই। পাহাড় ধস এবং বন্যা আসলে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এটি আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের পাহাড়ি অঞ্চল সহ আমাদের, যদি আমরা উজানের দিকটাও যদি দেখি, সিলেটের সে ভয়াবহ একটি অবস্থা, সেক্ষেত্রে আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং জনমানুষের তো ক্ষতি হচ্ছেই। এই জায়গা থেকে ঢাকাও এখন মোটামুটি ওয়াটার লগিংয়ের মধ্যে পড়ে আছে, যেটি ডেইলি স্টারের প্রতিবেদন বলছে। চট্টগ্রাম শহর তো পানির নিচেই রয়েছে বলা যায় অনেকটা। আচ্ছা, আপনি জানেন তো যে বাংলাদেশ হলো একটা বদ্বীপ অঞ্চল, এবং এই অঞ্চল, এইখানে আমাদের বাংলাদেশ হলো মানুষের যেমন শরীরের শিরা উপশিরা যেরকম, আমাদের দেশেও ঠিক নদী নালা শিরা উপশিরার মতো ছিল। ঢাকাতে প্রচুর আমাদের খাল ছিল, যে খাল দিয়ে পানিগুলি প্রবাহিত হতো, সেই খালগুলি বন্ধ করা হয়েছে। এবং এই যে অপরিকল্পিত নগরায়ন, এবং এইরকম নগরায়ন বুঝি আল্লাহর দুনিয়াতে কোথাও হয় কিনা জানি না। আজকে আপনি চট্টগ্রামের কথা বলছেন, এবং আপনি পাহাড় কেটে বসতি স্থাপন, আপনি যদি, আমি একজন বিশ্বাসী লোক, আল্লাহ বলছেন যে আমি পাহাড়কে পৃথিবীর খিলান হিসাবে ব্যবহার করেছি। পৃথিবীর খিলান হলো পাহাড়। আপনি পাহাড় কাটলে আপনার ভূমিকম্প হবে, ভূমিধস হবে, সব কিছু হবে। এই ঘটনাগুলি কিন্তু ঘটছে। আমরা কিন্তু আমি এখন খিলক্ষেতের আপনার এই লেক সিটি থাকি, আমি আগে দেখি নাই যেখানে প্রবল বৃষ্টি হলে পানি জমে, এখন পানি জমে যাচ্ছে। কারণ ওর পাশ দিয়ে একটা খাল ছিল, আমার কেন যেন মনে হচ্ছে খালটা বুঝি এখন বন্ধ হয়ে গেছে, কিংবা ওর মুখটা এত ছোট করে দেওয়া হয়েছে যে পানি দ্রুত নড়তে পারে না। কিংবা যে খালগুলি আমাদের ছোট করা হয়েছে ঢাকা সিটির মধ্যে, যে খালগুলি ছিল, কালভার্ট ব্রিজ যেগুলি করা হয়েছে, এটা আপনার ছিল বেশ প্রশস্ত, আপনি সরু করে দিয়েছেন, বৃষ্টি নামে তো ওই পানি সহজে খুব দ্রুত নিষ্কাশন হতে পারবে না। কিন্তু এই যে অপরিকল্প যে নগরায়ন, এটা আমাদের জীবনকে, আমরা তো সবসময় যেমন নদীর চর পড়লে লোকেরা আনন্দে উচ্ছ্বাসে ভরে ওঠে যে আমার জমি বাড়লো, ফসল বেশি হবে, কিন্তু আলটিমেটলি যে আমার জীবনকে ধ্বংস করছি আমরা, এই আনন্দের কোনো নাই। আমরা নগরায়নগুলি করছি। আজকে আপনার ঢাকাতে আমি তো দেখছি হঠাৎ করে যদি, যেটা বলা নয় যে মেঘ ভেঙে পড়ে না অনেক জায়গায়, বা এই ঢাকায় যদি কোনো মেঘ ভেঙে পড়ে তাহলে কিন্তু আমরা ডুবে যাবো। আপনি অপরিকল্পিত নগরায়নের কথা বলছেন, সেক্ষেত্রে তো সরকারের কোটি কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হয়, স্থানীয় সরকার বিভাগ নানান ধরনের উন্নয়ন প্রকল্প নিচ্ছে, বছর পর বছর আমরা দেখি রাস্তা খোরাখুরি চলছেই। তাহলে এই জায়গা থেকে সাধারণ মানুষের মুক্তি মিলছে না কেন? আমরা তো ট্যাক্সও দিয়ে দিচ্ছি নগর সেবার জন্য। আচ্ছা, আপনি ধরেন যে এই যে বাংলাদেশ গত 55 বছরে শুধু এর প্রসারিত হচ্ছে, সম্পূর্ণ অপরিকল্পিত হবে, এটা কোনো মাস্টার প্ল্যান হিসাবে নাই। যেমন ধরেন আইয়ুব খানের একটা মাস্টার প্ল্যান ছিল, ওই সময় মাস্টার প্ল্যান ছিল, সেই সব মাস্টার প্ল্যানের মধ্যে
অনেকগুলি জায়গা যেখানে পার্ক, শিশু পার্ক ছিল, যেমন আমাদের মালিবাগ শান্তিবাগের এলাকায় এটা শিশু পার্ক হিসাবে ছিল, এরকম অনেক জায়গা ছিল। সেই জায়গা পরবর্তীকালে এগুলো মানা হয় নাই, না মানায় সেখানে বিচ্ছিন্নভাবে বসতি স্থাপন হয়েছে এবং ওই চুলের ফিতার মতো সব গলিগুলি, হ্যাঁ, এবং 6 তলা 7 তলা বিল্ডিং, হ্যাঁ, এবং সেই বিল্ডিং দেখেন একটা আগুন লাগলে ওইখানে একটা যেতে পারে না, কি বলে, যে ফায়ার গাড়ি যেতে পারে না। তো এই যে ওই সময় যে গলি হয়েছে, মাদানী সাহেব যখন ছিলেন ওনার নেতৃত্বে যে কটা জায়গায়, যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, এরকম কিছু জায়গা আবাসিক এলাকা হয়েছে। এরপরে সমস্ত তো আপনার হয়েছে যার মতো করে নিয়ে বাড়ি বসাতে, কিন্তু ড্রেনও হয় নাই, অনেক জায়গায় ড্রেনই নাই, কোনো ড্রেন নাই। এইরকম সব জায়গাতে নতুন নগর যখন হয়, বাইরে যেখানেই যান না কেন, নগর যখন হয় তখন রাস্তা এবং ড্রেনটা আগেই করা হয়, যে আমার পানির ব্যবস্থা করা হয় আগে। কিন্তু এই একটা দেশ এবং এই জায়গার এই নগর যেখানে আপনার আগে কোনো চিন্তা করা হয় না, পরে চিন্তা করা হয় সবকিছু। আপনি যখন ধরেন ব্রিটিশরা অনেক জায়গায় অনেক স্থাপনা যেগুলি করেছে, তারা হয়তো 100 বছর পরের কথা ভাবছে যে 100 বছর পরে কি হবে। আমরা কিন্তু এটা যে ভাবি না যে আমি কেন প্রতি বছর আমার এই রাস্তা প্রতিদিন কোনো না কোনো কাজের জন্য আমাকে করতে হবে। একটা জিনিস যে পাহাড় কাটা কিংবা এই যে ধরেন অপরিকল্পিত নগরের, এটির দায়িত্ব আসলে শক্তিশালী ব্যক্তিদের, যারা আসলে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে থাকেন, যেটি সবসময় বলা হয়, সেটি কেন আসলে আমরা দমন করতে পারছি না, কিংবা এই যে নদী দখল সেগুলো কেন আমরা বন্ধ করতে পারছি না? আপনি ধরেন যে বাংলাদেশ কেন এই সাবকন্টিনেন্টে পলিটিক্সে, মানে রাজনীতি এত পাওয়ারফুল ক্ষমতা, মানে এত, আবার আমাদের সমাজ এত বেশি রাজনীতি শাসিত একটা সমাজ। এই রাজনীতি শাসিত সমাজের মূল ভিত্তি হলো ভোগবাদ, মূল ভিত্তি হলো ভোগবাদ। এই ভোগবাদের সাথে সম্পৃক্ত সমস্ত লোক, পলিটিশিয়ান শুধু একা না, পলিটির সাথে আরও অন্য সরকারি আমলারা আছে এর সঙ্গে যুক্ত। আপনি দেখবেন যে সরকারি আমলারা কিন্তু কোনো অংশ কম না, যাদের উপরে আরও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার একদম প্র্যাকটিক্যাল জায়গাগুলি তাদের হাতে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে এই মানে পলিটিশিয়ান বলেন, আমলা বলেন, কিংবা অন্য সুবিধাবোধী শ্রেণী, সব মিলে একটা কায়েমি স্বার্থের জট এখানে এত সিমেন্টেড। এটা তখনই সম্ভব হবে যদি আপনি মনে করেন যে ধরেন লিকুয়ান কিংবা মাহাতির এর মতন যখন লিডার আসে বাংলাদেশে এবং সিস্টেমগুলো যদি ওয়ার্ক করে, তাহলে এত সুন্দর ব্যবস্থা করা যেতে পারে। আর তার থেকে বড় কথা হলো যে আপনি মানে 54,000 বর্গ মাইলের একটা দেশ, 18 কোটি লোক বাস করে, আপনি চিন্তা করতে পারেন এটা পৃথিবীর কোন দেশে হইতে পারে এত ছোট দেশে। এবং ওইটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে না, তো এই এতটুকুন দেশে 18 কোটি লোক বাস করে, যে ধরনের ডিজাস্টার হওয়ার কথা ছিল সেই সব দেশে সেরকম ডিজাস্টার তো হয় নাই। সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে না, আমরা অনেক ভালো আছি, যদি আপনি এভাবে দেখেন। আমরা একটু ভূ রাজনীতিতে যাই। সেটি হচ্ছে গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয়টি বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই তিনি বলেছেন। গঙ্গা চুক্তি এবং সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বেশ আলোচনা হয়েছে, যেহেতু তিস্তা ব্যারেজ প্রকল্পটি রয়েছে, পদ্মার প্রকল্পটি রয়েছে। আসলে একটা ভূ রাজনীতি, একটি নতুন সরকার এসে একটি ভূ রাজনীতির নানান ধরনের সংকটে জড়িয়ে পড়ছে কিনা? বাংলাদেশ নিয়ে ভারতের যে মানে কল্পনা বা ভারতের যে চিন্তাভাবনা, সেটা হলো যে এই দেশটিকে আমরা স্বাধীন করে দিয়েছি, সুতরাং এটা আমার একটা অনুগত রাষ্ট্র হিসেবেই সারা জীবন তারা করে দিয়েছে না। এটা না, ওরা মনে করে থাকে যে এই দেশটিকে তারা বড় করে বলে যে আমার এতগুলি সৈনিক মারা গেছে, এত লোক আহত হয়েছে, আমরা এটা স্বাধীন করে দিয়েছি এবং এটা আমাদের অনুগত রাষ্ট্র হিসেবেই, এটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবেই এটা এক্সিস্ট করবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, এবং শুধু স্বাধীন সার্বভৌম না, রাজনৈতিক কারণে আমাদের অনেক উত্থান পতনের ঘটনা ঘটেছে। বাট এটা অনেকেই অনেক সময় বলার চেষ্টা করছে এটা অকার্যকর রাষ্ট্র। না, এটা অকার্যকর রাষ্ট্র না, যথেষ্ট আমাদের ইনস্টিটিউশনগুলি যথেষ্ট শক্তিশালী আছে। আর একটা বিষয় সেটা হলো যে আমি কোন দেশের সাথে আগে যাব বা পরে যাব, স্বাধীন দেশের সেটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আপনারা দেখেন যে আপনি জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময় চীন তাকে ভিয়েতনামকে সর্বাত্মক সহায়তা করেছে, এটা একটা দিক। সে চীনের সাথে কিন্তু ভিয়েতনামের আবার স্বার্থের
জন্য দ্বন্দ্ব হয়েছে, এমনকি যুদ্ধ হয়েছে। আবার দেখেন যে আমেরিকা ভিয়েতনামে লক্ষ লক্ষ টন নাপাম বোমা মেরে ধ্বংসগ্রস্ত করেছে, মাইলার মতন এরকম বিপর্যয় ঘটিয়েছে, সেই আমেরিকার সাথে কিন্তু এখন ভিয়েতনামের একটা চমৎকার সম্পর্ক। পৃথিবীতে কোনো দেশ কিন্তু এই থাকে না, আপনার এইভাবে একটা গোলামের মনোবৃত্তি নিয়ে কখনো সার্বভৌম দেশ বাস করতে পারে না। সেক্ষেত্রে এই সরকারে যেমন যেটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়া সব থেকে বেশি মানে করছে আর কি, মানে বিরূপ মন্তব্য করেছে, সেটা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগে তো ইন্ডিয়া সফর করেন, তার কারণে কেন চীন সফর করলেন, এটা নিয়ে তাদের সব অন্তর্জ্বালা। আর একটা হলো যে আপনি গঙ্গা আপনি আমার সমস্ত 54টা নদী হলো আমার উজানে, তার নিচে আমরা ভাটিতে, পৃথিবীতে সব জায়গাতেই এই বোঝাপড়া আছে যে আমার পানির হিস্সা যত আমি পেতে চাই, কিন্তু গঙ্গার উপরে আপনার ব্যারেজ করে তো আমার সেই পাওনাটাকে আপনি বন্ধ করেছেন। এবং এটা তো আপনি জানেন যে এটা 59-60 সালের দিকে এটা হয়েছিল, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার কিন্তু এটাকে চালু হতে দেয় নাই। তারপরে বাংলাদেশ হওয়ার পরে এটা অল্প কয়েকদিন জন্য পরীক্ষামূলক চালু করার কথা বলে এটা অনুমতি দিয়েছিল সরকার, কিন্তু তারপর থেকে আর এটা কিন্তু আলোচনা করে একটা সিদ্ধান্তে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই আলোচনার কখনো হয় নাই। তার যখন খুশি তখন সে তার ব্যারেজ খুলে দেবে, আমরা পানিতে ডুববো। সুতরাং এটা তো সৎ প্রতিবেশীর লক্ষণ না। আপনি যদি সত্যি বাংলাদেশকে আপনার একদম কাছের বন্ধু হিসেবে ভাবেন, তাহলে আপনার উন্নয়নের পার্টনার হিসেবে ভাবতে হবে। আর আপনি যদি উন্নয়নের পার্টনার হিসেবে ভাবেন, তাহলে আপনার সঙ্গে এই দেশকে তার যে নিজস্ব যে সত্তা, সেই সত্তাকে আপনাকে সম্পূর্ণ মেনে আপনাকে সৌহার্দ্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটা অবস্থান সম্পর্ক করতে হবে। সেক্ষেত্রে পানির হিস্সাগুলো আমাকে ঠিকমতো দিতে হবে, কিন্তু আপনি পানির হিস্সা দিবেন না। এই গঙ্গার চুক্তি বা এগুলি তো অনেকবার আলোচনা হয়েছে, অতীতে বহুবার আলোচনা হয়েছে। আমাকে আলোচনা করে আমার হিস্সাটা পেতে হবে, আমি কত কিসেক পানি পাবো এটা তারা দয়া করে আমায় দেবে, কিন্তু এটা উচিত ছিল সেটা না, যে আপনি বন্ধু হিসাবে আমার যেটা আমার 18 কোটি মানুষের এই দেশ এবং সম্পূর্ণ কৃষিভিত্তিক একটা সমাজ ছিল এটা, হ্যাঁ, এই সমাজে একে টিকে রাখার জন্য পানি দিবেন না, দিতে হবে। সুতরাং কিছু জটিলতা মনে হচ্ছে, কিন্তু আপনি জানেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি স্ট্যান্ড নিতে পারলে কিন্তু আপনার প্রতিপক্ষ কিন্তু আপনার সঙ্গে খুব কি বলে মর্যাদার সাথে কিন্তু আলোচনায় বসবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে ধরেন এক সময় যে কর্তৃত্ব পরায়ণ যে সম্পর্ক, সেই জায়গা থেকে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার যে কথা বলা হচ্ছে, এটা তো আপনি এটা তো আপনি করতে হবে, আপনাকে এই কথাগুলি বলতে হবে, ফোর্স করতে হবে যে আমি ন্যায্যতামূলক আমরা সম্পর্ক চাই। এক সময় যে মানে কর্তৃত্ববাদী মানে কি, যে আমার একচ্ছত্র রাজত্ব কায়েম করতে ভারতের সহায়তা নেওয়া হয়েছে, আনুগত্য জায়গায় যাওয়া হয়েছে, যে আপনি যা চাবেন সব দিয়ে দেবো, কিন্তু আমাকে ক্ষমতা, ব্যাপারটা এরকম আর কি। কিন্তু সে জায়গাতে তো মানুষ অনেক দেশই এরকম হয়, যে তারপর এক সময় এসে তারা মানে কি বলে স্বাধীন সার্বভৌম চিন্তা নিয়ে সামনে এগিয়ে যায়। এখন আমরা ভাবি এটা মানে সেটি আমরা তো ভাবলাম, কিন্তু 5ই আগস্টের পরে ভারতের দিক থেকে কি ভাবনার কোনো পরিবর্তন হয়েছে বলে আপনার কাছে মনে হয়, বা ভারতকে ভাবতে হবে। কারণ হলো আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমি ভারতের অনেক অ্যানালিস্টদের যে মানে বিশ্লেষণ দেখছি, তাতে যে ভূরাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি, তাতে কিন্তু ভারত ক্রমান্বয়ে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে, দ্যাট ইজ ইরিলেভেন্ট জায়গায় চলে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এবং কালকেই দেখলাম একজন বিখ্যাত ওদের স্ট্র্যাটেজিস্ট, সে বলছে যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ভারত। ইভেন যে আমাদের যে ইন্দো প্যাসিফিক যেটা নিয়ে এই ছিল, সেটা তো আমেরিকার সাথে সম্পর্ক, কিন্তু ইন্দো প্যাসিফিক নিয়ে যে চায়না কন্টেন্ট করতে যে ইন্দো প্যাসিফিক যে জোট ছিল, সেটাও কিন্তু এখন আর ওই জায়গায় নাই। অনেক ক্ষেত্রে সে আইসোলেট হয়ে গেছে। এবং সুতরাং আগের মতো করে ভারতের পক্ষে আপনি দেখেন যে পারছে আপনার প্রতিবেশীদের সঙ্গে এইরকম একটা কর্তৃত্ববাদী অবস্থান নিয়ে তার অবস্থান ঠিক রাখতে পেরেছে। নেপালের অবস্থা দেখেন, ভুটানের অবস্থা, ভুটান তো সবসময় তার একদম অনুগত রাষ্ট্র, কিন্তু ইদানিংকালে ভুটানও কিন্তু তার চীনের সাথে বর্ডার আছে এবং তাদের যোগাযোগটা এখন স্ট্রং, অনেক যোগাযোগ সুন্দর। সুতরাং কী করে আপনি ভাবেন যে একটা দেশ, কি করে সম্ভব যে একটা দেশ তার সকল প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক? কয়টা প্রতিবেশী? বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তো। কিন্তু আপনি দেখেন চীনের সাথে 14টা দেশ আছে,
চৌধুরীদের সাথে তো অনেক কিন্তু ছিল, ঝামেলা ছিল। চীন কিন্তু আস্তে আস্তে সেই ঝামেলাগুলি কিন্তু মিটাই ফেলছে। ইভেন ভিয়েতনামের সাথে তার যে সম্পর্ক খারাপ হলো, একটা যুদ্ধ হলো, তারপরে কিন্তু সে ভিয়েতনামের সঙ্গে তার সম্পর্ককে সুন্দর করে ফেলছে। তা আপনি এমন কেন কৃতিত্ব সেই ভারতের নাই যে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে পারছে না? এর জন্য দায়ী কি ছোট দেশগুলি, ক্ষুদ্র দেশগুলি, নাকি ওই যে অখণ্ড ভারতের যে স্লোগান, যেটা বলে অখণ্ড ভারত, একদম মানে এটা হলো ওই নেহরু ডক্টরিনেরই একটা অংশ। নেহরু যেমন ভাবতেন যে একদম কন্যাকুমারীর থেকে আরম্ভ করে আফ্রিকার উপকণ্ঠ পর্যন্ত এক বিশাল ভারত তিনি স্বপ্ন দেখতেন। এই যে অখণ্ড ভারতের কনসেপ্ট থেকে তো এইগুলি হচ্ছে। এইসব দেশগুলি, নেহরু যেমন বলতেন যে এইসব ছোট ছোট দেশগুলি এটা সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। এই যে ভারতের ছোট দেশগুলি প্রতিবেশীর রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে, কি সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। এই যে ধারণা, এই ধারণার থেকে কিন্তু এই ব্যাপারগুলি ঘটছে। কিন্তু আমার রাজনৈতিক স্বাধীনতা আমার থাকবেই। শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গের যে বিষয়টি, এটি অন্তর্বর্তী সরকারও চেষ্টা করেছে, বহুবার চিঠি দিয়েছে, বর্তমান সরকারও বেশ কয়েকবার চিঠি দিচ্ছে, কিন্তু ভারতের দিক থেকে এটি আসলে স্পষ্ট কোনো বার্তা তো আমরা কখনো পাইনি। বা কেন এটি তারা বলছে না, যদিও যারা পুশিং করছে, বলছে নাগরিকদের ফেরত পাঠাবে নানানভাবে, এবং দীর্ঘ 1.5 বছর পরে এসে তারা টুরিস্টদের জন্য ভিসা ওপেন করেছে। আচ্ছা, ভিসা ওপেন করেছে এটা একটা জিনিস। আরেকটা হলো যে আপনি ভিসা ওপেন করে যে আপনার সম্পর্ক স্বাভাবিকতা এটা দেখাতে চেষ্টা করছেন, কিন্তু একই সঙ্গে আপনি পুশিং করছেন। আপনি পুশিং করবেন, আবার সম্পর্ক স্বাভাবিকের একটা আভাস দিতে চাইবেন, এটা হতে পারে না। এবং এটা ভারত তার যে বড় ভাই সুলভ যে বিগ ব্রাদার যে দৃষ্টিভঙ্গি, এই সবগুলোর সাথে সেটা জড়িয়ে আছে। এবং শেখ হাসিনাকে ফেরত নেয়, যদিও তাদের সাথে কিন্তু চুক্তি আছে আমাদের যে ফেরত দেওয়ার, কিন্তু সেটাকে তারা মানছে না। এই যে তার বিগ ব্রাদার অ্যাটিটিউড, এটারই মূল কারণ যে তারা ফেরত দিচ্ছে না। এর সাথে অন্য অভিসন্ধি থাকতেও পারে, আমরা জানি না। এইগুলিকে রেখে তেনটা কী করতে চাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে? যে আমরা মালয়েশিয়ার শ্রমবাজার, এটি আসলে বেশি প্রধানমন্ত্রী সফর করে আসছেন, তারপর আসলে এটি নিয়ে খুব একটা ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে না। একই সঙ্গে আরেকটি বিষয় সংসদে গতকালকে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে নিরাপদ খাদ্যের বিষয়টি। মানে এখন বাংলাদেশের খাদ্যের মান এমনভাবে কমেছে, নানান ধরনের বিষ যুক্ত হয়েছে খাবারে। এই বিষয়গুলো নিয়ে সংসদে বেশ আলোচনা হয়েছে। শ্রমবাজারটা আসলে কোনো ইতিবাচক দিকে যাবে কিনা প্রধানমন্ত্রী সফরে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে প্রথম সফর এবং একটা ইতিবাচক দিকে যেতে পারে, কারণ আনোয়ার ইমরানের সাথে আমাদের দেশের অনেকেরই ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আছে, এবং এই সম্পর্কের মূল্যায়ন হবে আমি যেটা মনে করি। অনেকের আছে, এবং ইভেন তারেক রহমান বিভিন্ন সময় মালয়েশিয়ায় গেছেন এবং থেকেছেন, এরও একটা ইতিহাস ওনাদের কাছে আছে। এবং আমার ধারণা যে না, এটা নেগেটিভভাবে দেখার কোনো নাই, এবং এটা পজিটিভ জায়গায় যাবে, এবং এই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করতে সক্ষম হবে। নিরাপদ খাদ্যের বিষয়টি, হ্যাঁ, আর নিরাপদ খাদ্যে বাংলাদেশকে আপনি জানেন যে বাংলাদেশের মানুষ খাদ্যের ব্যাপারে এত অনিরাপদ পৃথিবীর কোথাও নাই। আপনি রেস্টুরেন্টে যান এবং ধরেন এই যে স্ট্রিট ফুড, যেটা সারা পৃথিবীতে আপনি যাবেন, খাবেন, আনন্দ করবেন, কিন্তু বাংলাদেশের স্ট্রিট ফুড খেতে গেলে 14 বার আপনাকে ভাবতে হবে, কারণ এটা কোথায় বানিয়েছে, কি করছে না করছে। এইটা একটা দিক। আর একটা হলো যে আমাদের কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এই পরিমাণ পেস্টিসাইড বা অন্যান্য রাসায়নিক যে ব্যবহার করা হয়, যেটা আসলেই ক্ষতিকারক। এবং এই জিনিসগুলি ইভেন আমরা যদি কোনো কৃষি প্রোডাক্ট বিদেশে রপ্তানি করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই মানটা তো আমাদের দেখার চেষ্টা করবে। সে নিঃসন্দেহে আপনি সেই ব্যাপারে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমরা ঠিক ওই ধরনের আধুনিকায়নও হয় না আমাদের কৃষি ব্যবস্থা। কিংবা এক্ষেত্রে আসলে সরকারতে আমাদের একমাত্র সরকারের কন্ট্রিবিউশন কৃষিক্ষেত্রে হলো সারটা ঠিক মতন দেওয়া, এছাড়া আর কোনো পরিকল্পনা থাকে না। আমার মনে হয় যে সরকারকেও এ ব্যাপারে আগে আসতে হবে, যে আমার কীভাবে, যেমন অর্গানিক ফুডের ব্যাপারে আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গি আরও বড় করতে হবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য লাহিনা হাসকান সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।